আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ করবে হামাস। আরও জানিয়ে দেব, ৫,৬০০ জন নতুন সেনা মোতায়েন করল ভেনেজুয়েলা। এদিকে মধ্যপ্রাচ্য নীতি পাল্টে দিলেন ট্রাম্প। অন্যদিকে পশ্চিম তীর ছাড়া গাজার যুদ্ধবিরতি অসম্পূর্ণ বলছে কাতারের প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব, সুদানে স্কুলে ড্রোন হামলা, শিশুসহ অন্তত অর্ধশত প্রাণহানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ করবে হামাস। গাজায় ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে উপত্যকাটির প্রতিরোধ গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটির আলোচক দলের প্রধান খলিল আল হায়া। তিনি বলেন, দখলদারিত্ব ও আগ্রাসনের কারণেই আমরা অস্ত্রশস্ত্র রাখছি। দখলদারির অবসান ঘটলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। রাষ্ট্র বলতে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বুঝিয়েছেন বলে আল হায়ার দপ্তর জানিয়েছে। খলিল আল হায়া আরও বলেন, আমরা গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছি। তবে শুধু হামাসকে নিষ্ক্রিয়করণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা মেনে নেওয়া হবে না। গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা চালানোয় ইসরায়েলের নিত্যদিনের ঘটনা। এতে প্রতিদিন হতাহত হচ্ছেন অনেকে। স্থানীয় সময় গত শনিবার ৫ ডিসেম্বর ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আরও নিরীহ ফিলিস্তিনিদের উপর গুলি ছুড়ে নেতানিয়াহু সেনারা। পূর্বাঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা। প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজে ছুটছেন বাসিন্দারা। একই দিন পশ্চিম তীরের বাসিন্দাদের উপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনাকারীরা। এদিকে রাফা সীমান্ত একপাক্ষিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করেছেন মুসলিম দেশের নেতারা। দোহায় এক সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, ট্রাম্পের মধ্যস্থায় হওয়া চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত দুই দিক থেকেই খুলে দেওয়া উচিত। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থেকে তাদের পুনর্নির্মাণের বিষয়েও সহমত জানান তারা। ৫,৬০০ জন নতুন সেনা মোতায়েন করল ভেনেজুয়েলা। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতির জেরে নতুন ৫,৬০০ জন সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলা। গত শনিবার ৬ ডিসেম্বর কারাকাসে এক অনুষ্ঠানে এই মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি সামরিক নিয়োগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন এবং বলেন, দেশকে সাম্রাজ্যবাদী হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে। সরকারি তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার সেনাবাহিনীতে বর্তমানে প্রায় ২ লাখ সৈন্য এবং সমান সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অপারেশন সর্দান স্পিয়ার নামে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি গড়ে তুলেছে। এতে রয়েছে ১৫,০০০ মার্কিন সেনা, ডজনখানেক যুদ্ধজাহাজ ও বিমান বাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডস। সাম্প্রতিক অভিযানে সন্দেহভাজন মাদক পাচার সংক্রান্ত নৌকা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালায়, যাতে ৮০ জনের বেশি নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ করে ঘোষণা দেওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। দেশটির ভেতরে সামরিক পদক্ষেপের হুমকি দেন ট্রাম্প। এই পদক্ষেপের আগে ট্রাম্প ও মাদুরোর মধ্যে একটি ফোন আলাপ হয়, যেটিকে মাদুরো বন্ধুসুলভ কিন্তু হুমকি হিসেবে উল্লেখ করেন। ফোন আলাপে ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছাড়ার আলটিমেটাম দেন। সূত্র শাফাক নিউজ। মধ্যপ্রাচ্য নীতি পাল্টে দিল ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের ২০২৫ ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছে। আমেরিকা ফার্স্ট শিরোনামের এই নথিতে জানানো হয়েছে, ওয়াশিংটন আর বিদেশি সামরিক হস্তক্ষেপ বা সরকার পতনের অভিযানে জড়াবে না, বরং মধ্যপ্রাচ্যকে সংকট নয়, বিনিয়োগের নতুন অংশীদার হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য হবে। ২৯ পৃষ্ঠার কৌশলগত নথি বলছে, যুক্তরাষ্ট্রের প্রধান নিরাপত্তা অধিকার হবে সীমান্ত নিয়ন্ত্রণ, অভিবাসন রোধ, দেশ ও শিল্প ভিত্তি রক্ষা এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ধরে রাখা। এর পাশাপাশি পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব পুনঃস্থাপনকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আর অতীতের মতো অন্তহীন যুদ্ধ চালাবে না, তবে কোনো শত্রু ভাবাপন্ন শক্তিকে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের সুযোগও দেবে না। নতুন নীতিতে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যগত গুরুত্ব, বিশেষ করে তেলের উপর নির্ভরতা হ্রাস পেয়েছে। এখন অঞ্চলটিকে পারমাণবিক জ্বালানি, এআই, প্রতিরক্ষা প্রযুক্তি এবং বৈশ্বিক সাপ্লাই চেইন বিস্তারের চাহিদা
জায়গা হিসেবে দেখা হচ্ছে। কৌশলে সিরিয়াকে স্থিতিশীলতার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে শান্তির জন্য চারপক্ষীয় কাঠামো, যুক্তরাষ্ট্র, আরব মিত্র, তুরস্ক ও ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নথিতে উল্লেখ আছে। ইসরায়েলের সিরিয়ায় হামলা স্থগিতের আহ্বান জানালেও ওয়াশিংটন দামেস্কের নতুন নেতৃত্বকে প্রশংসা করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 2 দশকের অন্যতম বড় ফাইল ছিল ইরাক, কিন্তু নতুন কৌশলে দেশটিকে কার্যত অগ্রাধিকারের বাইরে রাখা হয়েছে, যা ওয়াশিংটনের নীতি পরিবর্তনের বড় ইঙ্গিত। গালফ অঞ্চলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে চাপ প্রয়োগ করে আসছিল। ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো স্বীকার করেছে যে এই চাপের কূটনৈতিক কার্যকর হয়নি। নতুন নীতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এখন অঞ্চলের নেতৃত্বকে তাদের নিজস্ব ব্যবস্থায় গ্রহণ করবে। একই সঙ্গে যে কোনো সংস্কার চাপিয়ে না দিয়ে স্থানীয়ভাবে শুরু হলে তাতে সহযোগিতা করবে। পশ্চিম তীর ছাড়া গাজার যুদ্ধবিরতি অসম্পূর্ণ, বলছে কাতারের প্রধানমন্ত্রী। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত না করলে গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি অসম্পূর্ণই থাকবে। গত শনিবার 6 ডিসেম্বর দোহা ফোরাম 2025-এ এক আলোচনায় তিনি এই কথা বলেন। খবর মিডল ইস্ট মনিটরের। শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি আরও বলেন, কাতার আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এবং এটিকে নিজ দেশের জাতীয় নিরাপত্তারই অংশ হিসেবে দেখে। তিনি জানান, কাতার সামরিক শক্তি প্রদর্শনের কোনো চেষ্টা করে না, বরং কূটনীতি, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমেই প্রভাব বিস্তার করতে চায়, যা কাতারের বৈশিষ্ট্যপূর্ণ ভূমিকা। শেখ মোহাম্মদ বিন বলেন, ক্রমবর্ধমান বিভক্ত আন্তর্জাতিক প্রেক্ষাপটে কাতার মধ্যস্থার মাধ্যমে দ্বন্দ্ব সমাধানে কাজ করে। তাই তারা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখে এবং পক্ষপাত এড়িয়ে চলে, কারণ যোগাযোগের পথ খোলা না থাকলে কোনো বিরোধ টেকসইভাবে মীমাংসা করা যায় না। তিনি আরও বলেন, 2013 সাল থেকে কাতারের যত অগ্রগতি সবই এসেছে সংশ্লিষ্ট প্রতিটি পদক্ষেপের সঙ্গে তাদের সম্পৃক্ততার ফল হিসেবে। কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েল ফিলিস্তিন সংকটের মূল কারণ সমাধানের গুরুত্ব তুলে ধরেন, যা শুধু গাজার বিস্তৃত অবস্থা পুনর্গঠনের মধ্যে সীমিত নয়। পশ্চিম তীরের পরিস্থিতি ও ফিলিস্তিনিদের জাতীয় আকাঙ্ক্ষা পূরণের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত। তিনি বলেন, গাজার যুদ্ধবিরতি নিয়ে এখন আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। মধ্যস্থকারী চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে একসঙ্গে কাজ করছেন, যা আরেকটি অন্তর্বর্তী ধাপ। তিনি জানান, কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্র মিলেই এই পদক্ষেপ বা পরবর্তী ধাপের দিক নির্দেশনা নির্ধারণ করেছে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 70,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময় আহত হয়েছে প্রায় 1,71,000 মানুষ। কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় গত 10 অক্টোবর থেকে উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়, যদিও চুক্তি উপেক্ষা করে উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। সুদানে স্কুলে ড্রোন হামলা, শিশুসহ অন্তত অর্ধশত প্রাণহানি। সুদানের দক্ষিণাঞ্চলের কর্দোফান অঞ্চলের একটি কিন্ডারগার্টেন স্কুলে ড্রোন হামলা, প্রাণ হারিয়েছে 33 জন শিশুসহ অন্তত 50 জন। দেশটির সেনাবাহিনী সমর্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অঞ্চলটির কালগিস শহরের কিন্ডারগার্টেন স্কুলটিতে গত বৃহস্পতিবার পরপর 2 দফা চালানো হয় ড্রোন হামলা। এ সময় স্কুলের ভেতর আটকা পড়াদের সাহায্যে এগিয়ে আসা স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকদের উপরও হামলার ঘটনায় সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করেছে দেশটির চিকিৎসা সংস্থা সুদান ডক্টরস নেটওয়ার্ক। এখন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটির সামরিক কিংবা আধা সামরিক দুই বাহিনীর কেউই।